1995 সালের কোনো এক রাত। রাতের আকাশের তারাদের মিছিলে লুকিয়ে থাকা রহস্যের সমাধান করতে হাবল টেলিস্কোপের মুখ ফিরিয়ে দেওয়া হলো লক্ষ কোটি আলোকবর্ষ দূরের ওই আলোকবিন্দুদের দিকে। সপ্তর্ষিমণ্ডলের কাছাকাছি আকাশের অগণিত তারা থেকে একটু দূরে, যেখানে তুলনামূলকভাবে তারার সংখ্যা কম এবং তারাদের কারণে সৃষ্ট আলোক দূষণ কম, সেদিকেই মুখ করিয়ে দেওয়া টেলিস্কোপটিকে। অনেকেই ধারণা করেছিলেন যে হয়তো কিছুই দেখা যাবে না, কিন্তু টানা 10 দিন ধরে 150 ঘন্টার পর্যবেক্ষণের যে ফলাফল উঠে আসে তা জ্যোতির্বিদদের বেশ বড়সড় ধাক্কা দেয়। সেই পর্যবেক্ষণ থেকে উঠে আসা ডিপ ফিল্ড ইমেজ বিশ্লেষণের পর কম করে হলেও 1500 আলাদা গ্যালাক্সির অস্তিত্ব পাওয়া যায়। তবে এই ডিপ ফিল্ড ইমেজগুলো অনেকটা টাইম মেশিনের মতো করে কাজ করে, কারণ আমাদের মনে হতে পারে এই ডিপ ফিল্ড ইমেজটি গ্যালাক্সির তাৎক্ষণিক অবস্থার প্রতিচ্ছবি। ব্যাপারটি মোটেও সেরকম নয়। ডিপ ফিল্ড ইমেজ থেকে বিলিয়ন খানেক বছর আগে এই গ্যালাক্সিগুলো কেমন ছিল তা দেখতে পাই। একই কথা আমাদের চোখের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা যখন আকাশের দিকে তাকাই আমরা তখন অতীতের দিকে তাকিয়ে থাকি। জ্যোতির্বিজ্ঞানীরা শুধু এই ডিপ ফিল্ড ইমেজেই থেমে যাননি। এই ছবি নেওয়ার 1 দশকের মাথায় মহাকাশকে আরও ভালোভাবে জানার লক্ষ্যে আরও শক্তিশালী টেলিস্কোপকে মহাকাশের দিকে তাক করিয়েছিলেন। 4 মাস ধরে টেলিস্কোপিক বিশ্লেষণের পর জ্যোতির্বিদদের হাতে আসে এক্সট্রিম ডিপ ফিল্ড ইমেজ। এই ছবিতে দৃশ্যমান হয় প্রায় 10,000 গ্যালাক্সি। অনেক বছর ধরে নেওয়া ডিপ ফিল্ড ইমেজগুলো মানুষকে মহাবিশ্বের বিশালত্ব সম্পর্কে অনেক গুণ সচেতন করে তুলেছে। সাধারণ একটি তুলনার জন্য বলে নেওয়া যেতে পারে, সৌরজগৎ মিল্কি ওয়ে নামক মাঝারি সাইজের একটি গ্যালাক্সির অতি ক্ষুদ্র অংশ। মাঝারি সাইজের এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কম করে হলেও 100 থেকে 400 বিলিয়ন তারার বসবাস। আকাশের বুকে একটি বল পয়েন্ট কলম ধরলে এর ঠিক অগ্রভাগ যতটুকু জায়গা দখল করে থাকে ততটুকু জায়গায় শুরুতে বিশ্লেষণ করেছিল হাবল টেলিস্কোপ। বিশাল মহাকাশের 2 মিলিয়ন ভাগের 1 ভাগ হিসেব ধরে নেওয়া এই ক্ষুদ্র জায়গাটিতে আছে হাজারখানেক গ্যালাক্সি। তাহলে একবার চিন্তা করে দেখা যাক পুরো মহাকাশ জুড়ে কী পরিমাণ গ্যালাক্সি আছে। 13 বিলিয়ন বছরের চেয়ে অধিক সময় পার করে আসা এই মহাবিশ্বের মাত্র 93 বিলিয়ন আলোকবর্ষ এলাকাকেই পর্যবেক্ষণযোগ্য মনে করা হয়। জ্যোতির্বিদদের ধারণা এর বাইরেও বিশাল এলাকা থাকতে পারে, যা পর্যবেক্ষণ করা আপাতত অসম্ভব। তাই বিশাল বিস্তৃত মহাবিশ্বের ভাগ্যে জুটেছে অসীম উপাধি। আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব এলাকাতেই আছে 300 সেক্সটিলিয়ন তারা। একের পরে 21টি শূন্য দিলে যে সংখ্যা পাওয়া যায় সেটিই 1 সেক্সটিলিয়ন। তাই আমাদের মহাবিশ্ব যে কত বিশাল তা অনুধাবন করতেই আরেকটি প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়, এই মহাবিশ্বের তুলনায় আমরা ঠিক কতটুকু ক্ষুদ্র? আমরা কি আসলেই এই মহাবিশ্বের কোনো অংশ? কাগজে কলমে হিসেব করলে আমাদের ক্ষুদ্রতার বিষয়টি আরও পরিষ্কারভাবে বোঝা যায়। পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো মানুষের গড় উচ্চতা 1.7 মিটার। পৃথিবীর ব্যাস প্রায় 12,700 কিলোমিটারের কাছাকাছি। পৃথিবীর ব্যাসের এই দূরত্বের সাথে তুলনা করতেই প্রায় 75 লক্ষ গড় উচ্চতার মানুষ দরকার। যাকে কেন্দ্র করে আমাদের এই পৃথিবী ঘুরছে সেই মাঝারি আকারের নক্ষত্র সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের 110 গুণ। এক ধাপ এগিয়ে যদি আকাশগঙ্গার কথা চিন্তা করা যায় তাহলে সেখানে আমাদের সূর্যের মতো আরও 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র আছে। তাহলে আরেকবার সেই ডিপ ফিল্ড ছবিতে ফিরে যাওয়া দরকার, যেখানে 1500 আলাদা গ্যালাক্সির অস্তিত্ব পাওয়া গিয়েছিল এবং জ্যোতির্বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী সেই গ্যালাক্সির প্রত্যেকটিতে গড়ে বিলিয়ন খানেক তারা তো আছেই। বিশাল এই মহাবিশ্বে আমাদের সৌরজগৎ কিংবা গ্রহ তো দূরে থাক, আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েকে নস্যির কোটার সাথে তুলনা দিতেও ভয় পান জ্যোতির্বিদরা। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগানের মতে মহাবিশ্বে আমাদের অবস্থা অনেকটা সকালের আকাশে উঠতে থাকা ধূলিকণার মতোই।
13 বিলিয়ন বছরের অধিক সময় পার করে আসা এই মহাবিশ্বে মানুষকে সাধারণ একটি রাসায়নিক যন্ত্রের চেয়ে বেশি কিছু ভাবতে পারেন না। তাই রাতের আকাশে অসংখ্য তারা দেখে উদ্বেলিত হওয়ার পাশাপাশি এটি মানুষকে দিয়েছে চিন্তার খোরাক। প্রখ্যাত ফরাসি গণিতবিদ প্যাসকেল এই নিয়ে বলেছিলেন, যখন আমি আমার জীবনের ক্ষুদ্র সময়ের কথা চিন্তা করি তা যেন মহাকালের গভীরে হারিয়ে যায়। মহাবিশ্বের বিশালত্বের মধ্যে আমার এবং পুরো মানবজাতির স্থানটি যেন কিছুই না। বিশাল এই মহাবিশ্ব সম্পর্কে আমরা তো কিছুই জানি না। মহাবিশ্বের এই নীরবতা আমাকে পীড়া দেয়। মহাবিশ্বের আর কোথাও বুদ্ধিমান প্রাণী আছে কি না সেই ব্যাপারে আমাদের আগ্রহের কারণ কি? আমরা কি মহাজাগতিক একাকিত্বে আক্রান্ত হয়েই বুদ্ধিমান কাউকে খুঁজি? রাতের আকাশের লক্ষ কোটি জ্বলজ্বল করতে থাকা তারা আর মহাবিশ্বের বিশালত্ব নিয়ে আমাদের চিন্তার এই নিদারুণ একাকিত্বকে বারবার উস্কে দিচ্ছে। বিজ্ঞানীরা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে নানা ধরনের তরঙ্গ আর সংকেত পাঠিয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন। সৌরজগতের বিশাল অংশ চষে বেরিয়েছেন, কিন্তু আমাদের নিদারুণ একাকিত্ব কাটেনি। এখনো পর্যন্ত সৌরজগতে মানুষই একমাত্র বুদ্ধিমান। এই তথ্য আমাদের যতটা না স্বস্তি দিয়েছে তার চেয়েও বেশি একা করে দিয়েছে। যদিও সৌরজগৎ তো বটেই, তার বাইরেও পুরোদমে প্রাণের খোঁজ চালিয়ে যাচ্ছেন জ্যোতির্বিদরা। এই ধারণার বিপরীত যুক্তি কম নয়। বার্ট্রান্ড রাসেল নামক প্রখ্যাত দার্শনিকের মতে আকার আকৃতির বন্দনা নিতান্তই অর্থহীন। নিউটন তো অতিকায় জলহস্তির চেয়েও অনেক গুণ ছোট ছিলেন, কিন্তু তাই বলে তার গুরুত্ব কি মানব সমাজে কমে গেছে? রাসেলের মতে ঠিক একই যুক্তিতে মহাজাগতিক স্কেলে আমাদের আকৃতি আমাদের মধ্যে হীনমন্যতার জন্ম দিতে পারে না, কারণ আকার আকৃতি শুধুই একটি রূপক। মানুষের মস্তিষ্কের মধ্যে বিশাল আকৃতি বস্তুর জন্য এক ধরনের অদ্ভুত ভালোবাসা বাস করে। এ কারণেই হয়তো আমরা বিশালাকার দালান কোঠা নির্মাণে অধিকতর আগ্রহী। তবে দিন শেষে আপনাকে যখন বিশাল একটি খড়ের গাদা আর একটি ডায়মন্ডের আংটির মধ্যে একটিকে বেছে নিতে বলা হবে, আপনি অবধারিতভাবেই অতি ক্ষুদ্র ডায়মন্ডকেই বেছে নেবেন। তাই মহাজাগতিক মাপকাঠিতে আমরা যতই ক্ষুদ্রাতি ক্ষুদ্রই হই না কেন, আমাদের গুরুত্ব মোটেও কম নয়।